কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমরা ডেসক্রিপটিভ রাইটিং প্র্যাকটিস করছিলাম, ঠিক আছে? তো তার মধ্যে আমি একটা টপিক দিয়েছিলাম, জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড গ্রোথ অফ দ্য নেশন। সেটা নিয়ে আমি একটা এক্সাম্পল দেখাবো। এটা জাস্ট এক্সাম্পল। দেখো, যে কোনো টপিক যখন লিখবে তখন যদি এইভাবে লেখো তাহলে আশা করছি তোমাদের টাইম সেভিং হবে এবং তোমাদের মাথায় একটা ম্যাপ ক্রিয়েট হবে যে কীভাবে আমাকে কোনো এসে হোক বা যে সমস্ত রাইটিংয়ে হোক ডেসক্রিপটিভ কীভাবে লিখতে হবে, ঠিক আছে? এবার দেখো, কতগুলো জিনিস কিছু কমন থাকে, যেমন এডিটোরিয়াল যে রিপোর্টগুলো হয়, ঠিক আছে, বা তোমার এডিটোরিয়াল লেটার যেগুলো হয় ওতেও আমরা উপরে নিচে অ্যাড্রেস বা এই সমস্ত অ্যাড করি, কিন্তু মেন যে বডি, যেটা তুমি মেন লেখো, সেটা কিন্তু ফিক্সই থাকে, তাই না? তাছাড়া যখন এসে লেখো, যখন যখন বলা হয় যে কম্পোজিশন লিখতে হবে, তখনও কিন্তু মেন বডি ফিক্স থাকে। তো যখন কোনো টপিক এরকম এসে হোক বা এডিটোরিয়াল লেটার হোক বা এডিটোরিয়াল রিপোর্ট হোক লিখতে হয়, তখন কীভাবে লিখবে? দেখো, অনেকেই খুব ভালো লেখো এবং আমি চাইবো তোমরা কন্টিনিউ করো প্রত্যেকটা টপিকে, কম বেশি ভালো খারাপ যা হচ্ছে তোমরা যদি লিখতে থাকো কিন্তু অটোমেটিক্যালি ইমপ্রুভ করবে, ঠিক আছে? আর যারা একদমই স্টার্ট করতে পারছে না তাদের কিন্তু এই জিনিসটা আশা করছি হেল্প করবে, যে তারা বুঝেই উঠতে পারবো না যে কীভাবে স্টার্ট করবো। দেখো, কোনো জিনিস লিখতে বেশি সময় লাগে না, ঠিক আছে? সুতরাং যখন তুমি কোনো টপিক পাবে, হঠাৎ করে লেখা স্টার্ট না করে দিয়ে বসো, ভাবো, পয়েন্ট যত ম্যাক্সিমাম পয়েন্ট জড়ো করতে পারবে তত ভালো। কারণ একবার লেখা যখন তোমার কমপ্লিট হয়ে যাচ্ছে, তারপর যদি তোমার মাথায় কোনো পয়েন্ট আসে, ইউ ক্যান নট পুট দ্যাট ইনসাইড, তাই না? মাঝখানে কোথাও একটা ঢুকিয়ে দিলে তো দ্যাট ওন্ট সাউন্ড গুড। তো সেই জন্য প্রথমে চেষ্টা করতে হবে যে পয়েন্টসগুলোকে একত্রিত করে নিই, তারপর এটাকে যখন আমি প্যারাগ্রাফ ফর্মে কনভার্ট করবো তখন হয়তো বেশি সময় লাগবে না, ঠিক আছে? এবার দেখো, একটা এক্সাম্পল দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি। যেমন এই টপিকটা ছিল জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড গ্রোথ অফ দ্য নেশন। তো এখানে দেখো, তুমি প্রথমে কী ভাববে যে জেন্ডার ইকুয়ালিটি জিনিসটা কী, তাই না? সেটা আগে কী, আর এর সাথে গ্রোথ অফ দ্য নেশনেরই বা সম্পর্ক কী, তাই না? তো এই দুটো ব্রড জিনিস তোমার মাথায় প্রথমে আসা উচিত যখন তুমি বসে ভাববে। এবার তুমি যখনই ভাববে যে হোয়াট ইজ জেন্ডার ইকুয়ালিটি জিনিসটা কি, সেটা তো প্রথমে তুমি একটু সহজ ভাষায় বলবার চেষ্টা করবে যে ইকুয়াল পার্টিসিপেশন, প্রত্যেকটা জেন্ডারের সমান পার্টিসিপেশন। এবার যদি তুমি এখানে যদি জেন্ডার গ্যাপের কথা উল্লেখ করতে পারো, ওয়েল অ্যান্ড গুড। যদি না পারো, যদি পয়েন্টটা তোমার মাথায় না আসে, তাহলে অন্য কিছুও লেখা যেতে পারে, সেটা বলছি। দেখো, ব্রডলি তোমার মাথায় এই সমস্ত পয়েন্ট আসা উচিত। এবার তুমি যখন ইকুয়ালিটির কথা বলে, তোমার মাথায় আসবে যে ইকুয়ালিটির কথা বলছি, তার মানে নিশ্চয়ই ইনইকুয়ালিটি আছে। ইনইকুয়ালিটি কোথা থেকে এলো, কী কী কারণে হতে পারে? তুমি কারণগুলো ভাবার চেষ্টা করো, যে মহিলাদের প্রতি স্টিরিওটাইপ করা হয়, ঠিক আছে, পেট্রিয়ার্কি আছে, মানে পুরুষতন্ত্রবাদ আছে, ঠিক আছে, চাইল্ড সেক্স রেশিও, কেউ একজন পয়েন্টে লিখেছিল ফিমেল ইনফ্যান্টিসাইড বা ফিউটিসাইড, যে ভ্রূণ হত্যা যেগুলো হয়, ঠিক আছে? তো এটাকে তুমি শর্টকাটে বলে দিতে পারো চাইল্ড সেক্স রেশিও ডিক্লাইন হচ্ছে। মহিলাদের প্রতি ক্রাইম বাড়ছে, সেই জন্য অনেক মহিলা বাইরে গিয়ে কাজ করতে ইচ্ছুক নয়, ঠিক আছে? অনেক সময় আনইকুয়াল পে হয়, মানে ইনফর্মাল সেক্টর যেটা, দেখো ফর্মাল সেক্টর যেগুলো হয় মোটামুটি সেখানে তো ইকুয়াল পে দেওয়া হয় পুরুষদের মহিলাদের সমাজে। যেগুলো ইনফর্মাল সেক্টর, যেগুলো কোনো, যেমন ধরো ডেইলি লেবার যারা কাজ করে, অনেক ক্ষেত্রে মহিলাদের কিন্তু কম, সেম কাজের জন্য কম পয়সা দেওয়া হয়। এছাড়া কোনো ম্যাটারনাল বেনিফিটও অনেক ক্ষেত্রে দেওয়া হয় না, যে মহিলাদের যে প্রেগনেন্সির সময় যে কিছু বেনিফিট দেওয়া হলো বা পেড হলিডে দেওয়া হলো, সেগুলো কিন্তু ইনফর্মাল সেক্টরে কিছু সেরকম সুবিধাই নেই। তো এই সমস্ত কারণে মহিলারা মেন স্ট্রিম যে ইকোনমিক অ্যাক্টিভিটি সেখানে ঢুকতে চায় না। এছাড়া কিছু যদি ইনডাইরেক্ট রিজন থাকে, ঠিক আছে? আমার মাথায় দেখো ডাইরেক্ট রিজন, ইনডাইরেক্ট রিজন এসেছে, তোমার মাথায় নাও আসতে পারে। তুমি ডাইরেক্ট একই সাথে অনেকগুলো রিজন লিখে দিতে পারো। আমার যেন মনে হলো ইনডাইরেক্ট, তো বসে বসে ভাবো, ব্রেন স্টর্মিং করো, পয়েন্টসগুলো যাতে বেরিয়ে আসো। ইনডাইরেক্ট রিজন কী হতে পারে না, ট্রেডিশনাল মাইন্ডসেট, ফ্যামিলি থেকে প্রেশার থাকে, ইনসিকিউরিটি থাকে, যে বাইরে এত যে নিউজ শুনছি আমরা না, যে বাইরে এত ক্রাইম হচ্ছে, সেই জন্য অনেকে ইনসিকিউরিটি ফিল করে। অনেকের কাছে অ্যাক্সেস নেই, না ইন্টারনেটের অ্যাক্সেস আছে জব টব অ্যাপ্লাই করবার জন্য, না পড়াশোনা করে নিজেকে এবল বানানোর জন্য অ্যাক্সেস আছে, ঠিক আছে? তো এরকম ইনডাইরেক্ট রিজন কিছু হতে পারে। তো রিজনগুলো তোমার হয়ে গেল যে হ্যাঁ, ইনইকুয়ালিটি কী কী কারণে আছে। এবার যদি ইনইকুয়ালিটিটাকে আমরা শেষ করতে পারি, তাহলে কী কী বেনিফিট হতে পারে, যেটা যে প্রশ্নটা আসছিল যে গ্রোথ অফ দ্য নেশনের সাথে কীভাবে রিলেটেড। দেখো, প্রথম কথা তো এই যে ইকুয়ালিটি কীভাবে বেনিফিট করতে পারে, যে লার্জ পার্ট অফ দ্য সোসাইটি ইজ নট গেটিং রিনিউমারেশন। মানে মহিলারা যে বাড়িতে কাজ করছে তার জন্য তো কোনো পয়সা পাচ্ছে না, তো সেটা তো জিডিপিতে অ্যাড হচ্ছে না, সুতরাং ইকোনমি গ্রো করবে কী করে, তাই না? এবার দেখো, আরও এটাও তুমি ভাবতে পারো যে যদি বেশি বেশি মহিলারা ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হয়, নিজে কাজকর্ম করে পয়সা উপার্জন করতে পারে, তাহলে কি তাদের নিজের ডিমান্ড বাড়বে মানে তারাও নিজেরা কিছু কিছু জিনিসপত্র কিনবার বেশি চেষ্টা করবে। তো বেশি ডিমান্ড বাড়া মানে ইকোনমিক অ্যাক্টিভিটি বাড়বে, তাই না? দেখো, অনেক মহিলাদের মধ্যে ট্যালেন্ট আছে, কিন্তু কেবলমাত্র অ্যাক্সেসের জন্য, অপরচুনিটির জন্য হয়তো সামনে আসতে পারছে না তারা, তাই না? তো তাদের ট্যালেন্টগুলো ওয়েস্ট হয়ে যাচ্ছে। তাদের ট্যালেন্টগুলো ইকোনমিতে ইউজ করতে পারা যায়, নেশনের গ্রোথের জন্য ইউজ করা যেতে পারে, তারা ডিগনিফাইড লাইফ একটা মেনটেন করতে পারে, তাই না?
যত বেশি বেশি পরিমাণে মহিলা কার্যক্ষেত্রে যুক্ত হবে, আরও বেশি বেশি মহিলারা আগ্রহী হবে জয়েন করবার জন্য, তাই না? কোনো একটা অফিসে কোনো মহিলা নেই, কোনো একজন মহিলা যদি জয়েন করতে যায় তার একটা কিন্তু বোধ হবে, কিন্তু অলরেডি যদি একটা অফিসে 5 জন মহিলা জব করছে তো 6 যে পার্সন যাবে তার অনেক কমফোর্টেবল ফিল হবে যে অলরেডি আমার অফিসে তো লোকজন রয়েছে। তো এই সমস্ত পয়েন্টগুলো বসে বসে তুমি ব্রেন স্টর্মিং করবে যে হ্যাঁ এইগুলোর আর কি লার্জার শেয়ার, বেশিরভাগ অংশ, ইকোনমির বেশিরভাগ অংশটা তাদের কাঁধে যাবে, তাই না? এবার কারণ জেনে গেলাম যে এই সমস্ত কারণে ইনইকুয়ালিটি আছে। যদি এই সমস্ত কারণগুলোকে আমরা এলিমিনেট করতে পারি তাহলে ইকোনমিতে এই সমস্ত বেনিফিট হবে। এবার কীভাবে করব? দেখো, প্রাইভেট সেক্টরকে এনকারেজ করতে হবে, কারণ গভর্নমেন্ট সেক্টর কতটুকু ইকোনমিতে, তাই না? তো প্রাইভেট সেক্টরকে এনকারেজ করতে হবে। গভর্নমেন্ট সেক্টর এনকারেজ কোথায় করতে হবে না, অ্যাডমিনিস্ট্রেশনে, ঠিক আছে? যেখানে মানুষ মানে ডিসিশন মেকিং প্রসেসে যেখানে রয়েছে সেখানে মহিলাদের অ্যাক্টিভিটি একটু বাড়াতে হবে, ইনক্লুশন একটু বাড়াতে হবে। আর এনহ্যান্সিং আইসিটি মানে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির প্রতি মহিলাদের বেশি বেশি পরিমাণে অ্যাক্সেস দিতে হবে। এছাড়া আরেকটা কি পয়েন্ট না, যে চাইল্ড আছে, যে ছোটোবেলায় তাদেরকে যদি আমরা করতে পারি, তাদেরকে যদি আমরা অ্যাওয়্যার করতে পারি, ছোটোবেলা থেকে এই শিক্ষাটা দিতে পারি যে জেন্ডার ইকুয়াল, প্রত্যেকটা জেন্ডার সমান, তাহলে কিন্তু আগে থেকে ছোটোবেলা থেকে ভ্যালুগুলো ইনকালকেট হলে তাহলে জিনিসপত্র ঠিক হতে পারে। তাহলে মোটামুটি তোমার দেখো একটা বেশ ভালো পয়েন্টস অনেকগুলো জড়ো হয়ে গেলো। এবার তুমি যদি এটাকে জাস্ট কনভার্ট করে দাও প্যারাগ্রাফ ফর্মে তাহলে তোমার কিন্তু লেখা কমপ্লিট, আর শেষে তোমাকে একটা কনক্লুশন টাইপ কিছু লিখে দিতে হবে, ঠিক আছে? এবার দেখো, এটাকেই যখন আমি এই সমস্ত পয়েন্টগুলোকে যখন আমি বসবো, এবার দেখো একটার পর একটা দেখো, যখন তুমি এসে লিখছো যদি হ্যাফাজেটলি লেখো, প্রথমে কারণ লিখে দিলে, কিছু সলিউশন লিখে দিলে, আবার কারণ লিখলে, আবার সলিউশন লিখলে, কনক্লুশন শেষে লিখলে, তো যে পড়ছে তার সে দেখো, আমি অনেক সময় বলি যে ফ্লো একটু ডিস্টার্ব আছে, তো এটাই হচ্ছে ফ্লো। তো প্রথমে তুমি ডিফাইন করলে, তারপর কিছু কারণ লিখলে, কীভাবে কারণগুলো এলিমিনেট হবে সেগুলো লিখলে, তাই না? আর শেষে কনক্লুশন লিখলে, তো একটা ফ্লো রইল কথার, ঠিক আছে? তো এই পয়েন্টগুলোকে এবার দেখো আমি প্যারাগ্রাফ ফর্মে নিজের ভাষায় যেমন খুশি, তুমি যত ইজিয়েস্ট ল্যাঙ্গুয়েজ পারো, যত ইজি ল্যাঙ্গুয়েজে লিখবে তত ভালো। কঠিন কঠিন শব্দ ব্যবহার করলেই যে এসে ভালো হবে বা লেটার ভালো হবে তার কিন্তু কোনো মানে নেই। এবার দেখো আমি এটাকে সহজ ভাষায় নিজের মতো করে লিখবার চেষ্টা করছি, ঠিক আছে? দেখো, প্রথম পয়েন্ট কী ছিল যে ইকুয়ালিটি, জেন্ডার ইকুয়ালিটি কি সেটাকে আমি ডিফাইন করছি, তাই না? তো আমি সহজ ভাষায় লিখে দিলাম যে জেন্ডার ইকুয়ালিটি ইজ দ্য ইকুয়াল ইজ অ্যান্ড পার্টিসিপেশন অফ এভরিওয়ান ইজ রেসপেক্টিভ অফ জেন্ডার ইন ইকোনমিক ফিল্ড অ্যান্ড ডিসিশন মেকিং, ঠিক আছে? যে ইকোনমিক ফিল্ডে আর ডিসিশন নেওয়ার ক্ষেত্রে প্রত্যেকটা জেন্ডারের যদি সমান অধিকার থাকে সেটাই হচ্ছে জেন্ডার ইকুয়ালিটি। এবার এখানে আমি একটা এক্সট্রা ফর্টার জিনিস অ্যাড করেছি, নেশন ক্যান নট ট্রুলি ফ্লুরিশ ইফ দ্য পোটেনশিয়াল অফ লার্জ পার্ট অফ দ্য সিটিজেন ইজ নট রিয়েলাইজড। একটা ক্যাচি শব্দ, যে যদি নাগরিকদের এক অংশকে আমরা রিয়েলাইজই না করি তাদের ট্যালেন্টটা, তাহলে নেশন এগোবে কী করে, তাই না? এবার দেখো, এখানে আমি জেন্ডার গ্যাপ ইন্ডেক্সের কথাটা উল্লেখ করছি। এবার ধরো তোমার জেন্ডার গ্যাপ ইন্ডেক্সের মনে নেই কত র্যাঙ্ক আছে, তাহলে আমি যেমন এখানে লিখেছি যে জেন্ডার ইনইকুয়ালিটি ইন ইন্ডিয়া ইজ ভিজিবল ফ্রম দ্য র্যাঙ্ক ইন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামস গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স হুইচ ইজ 111। তো এই বছরে জেন্ডার গ্যাপ ইন্ডেক্স যেটা রিলিজ হয়েছিল ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের দ্বারা সেটা হয়েছিল 112। তোমার মনে নেই, তুমি ভুলে গেছো, সেক্ষেত্রে তুমি এরকম লিখতে পারো যে ইন্ডিয়াস র্যাঙ্ক ইন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামস জেন্ডার গ্যাপ ইন্ডেক্স ইজ নট দ্যাট হাই, সেরকম কিছু খুব একটা সুবিধাজনক না, ঠিক আছে? এরকম কিছু একটা সেন্টেন্স তুমি লিখতে পারো। এবার কি বলছে, দ্য রিজন অফ দিস ইনইকুয়ালিটি ইজ মোস্টলি পেট্রিয়ার্কাল মাইন্ডসেট অ্যান্ড স্টিরিওটাইপিং উইমেন্স এবিলিটি। দেখো, এই পয়েন্ট আমাদের ছিল না যে স্টিরিওটাইপে পেট্রিয়ার্কি, তো এটা আমি অ্যাড করে দিলাম যে মেন কারণ এটাই হতে পারে যে পেট্রিয়ার্কাল মাইন্ডসেট, যে পুরুষতন্ত্রবাদ যে মানসিকতা সেটা, আর উইমেন্স এবিলিটি যে মহিলাদের যে এবিলিটি সেগুলোকে ঠিকঠাক করে মানুষ বুঝবার চেষ্টা করে না, তাই না? তারপর দেখো কি পয়েন্ট ছিল যে চাইল্ড সেক্স রেশিও ডিক্লাইন হচ্ছে, ক্রাইম এগেনস্ট উইমেন বাড়ছে, তো ওটাই দের ইজ সিরিয়াস কনসার্ন ওভার ডিক্লাইনিং সিএসআর মানে চাইল্ড সেক্স রেশিও অ্যান্ড ইনক্রিজিং ক্রাইম এগেনস্ট উইমেন, ঠিক আছে? তারপর তো এইগুলোর জন্য কী হচ্ছে, তারপর কি অলসো দ্য পে গ্যাপ বিটুইন মেন অ্যান্ড উইমেন ইন দ্য ইনফর্মাল সেক্টর অ্যান্ড অ্যাবসেন্স অফ এনি ম্যাটার্নাল বেনিফিট আর কোয়াইট অ্যাপারেন্ট। মানে ইনফর্মাল সেক্টরে মহিলাদের যে সুরক্ষা দেওয়া হচ্ছে না বা পে গ্যাপ যেটা আছে পুরুষদের থেকে মহিলাদের, সেটা কিন্তু ভিজিবল, সেটা কিন্তু দৃশ্যমান রীতিমতো। এবার আমি এগুলো ডাইরেক্ট রিজনগুলো আমি কি সুন্দর একটা প্যারাগ্রাফ ফর্মে লিখে নিতে পারলাম, ঠিক আছে? সহজ ভাষায়, এখানে দেখতে পাচ্ছ কোনো সেরকম কোনো প্যাঁচ দিয়ে কিন্তু টুইস্ট করে আমি কিন্তু সেন্টেন্স ফর্ম করার চেষ্টা করছি না। অ্যাপার্ট ফ্রম দিস ডাইরেক্ট রিজন, এই সমস্ত ডাইরেক্ট কারণ ছাড়াও দেয়ার আর সাটল কজ লাইক ফ্যামিলি প্রেশার, কিছু কিছু আবছা আবছা রিজনও আছে, যেমন ফ্যামিলি থেকে প্রেশার থাকে, নেগেটিভ নিউজ দ্যাট ক্রিয়েটস ইনসিকিউরিটি অ্যামং ট্যালেন্টেড ওমেন, ঠিক আছে? তো এই যে ইনসিকিউরিটি হয়ে গেল, ফ্যামিলি প্রেশার হয়ে গেল, ট্র্যাডিশনাল মাইন্ডসেট হয়ে গেল, এই সমস্ত পয়েন্ট আমি অ্যাড করে নিলাম। ট্যালেন্টেড ওমেন দ্যাট হোল্ড দ্যাম ব্যাক টু জয়েন দ্য মেন স্ট্রিম ওয়ার্কফোর্স, এই সমস্ত জিনিসগুলো মহিলাদেরকে আটকে রাখে, তাদেরকে ওয়ার্কফোর্স জয়েন করতে দেয় না, ঠিক আছে? তারপর দেখো আমি কী করলাম,
যে কী কী বেনিফিট হতে পারে এই পয়েন্টগুলো আমি পরের প্যারাগ্রাফে অ্যাড করলাম। অলদো মেন টু এ লার্জ পার্ট অফ হাউসহোল্ড ওয়ার্ক দে ডোন্ট গেট রেনুমারেশন দ্যাট কুড বি অ্যাডেড টু দ্য জিডিপি। বাড়িতে অনেক কাজ করে, কিন্তু কাজ করে সেই সমস্ত টাকা, তার বদলে কিছু টাকা পয়সা পায় না, সেই জন্য জিডিপিতে সেই সমস্ত কাজকর্মগুলো অ্যাড হয় না। মোর ওভার মোর ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট ওমেন উড ক্রিয়েট মোর ডিমান্ড টু দ্য ইকোনমি। যত বেশি ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট মহিলা থাকবে যারা কাজ করছে, তারা নিজে যদি পয়সা পায় তাহলে তারা নিজে ডিমান্ড বাড়বে, তারা জিনিসপত্র কিনতে চাইবে, তাই ইকোনমি বুস্ট হবে। তারপর ট্যালেন্টের কথা, দেয়ার আর মেনি ট্যালেন্টেড ওমেন হু প্রুভ দেমসেলফ ওয়ান্স গিভেন ইকুয়াল অপরচুনিটি। সমান সুযোগ দিলে মহিলারা, অনেক মহিলা আছে যারা নিজেদের প্রমাণ করে দেখিয়ে দেন দ্যার শ্যাল বি মেনি ইন দ্য ফিউচার। আর যদি সমান ইকুয়াল অপরচুনিটি দেওয়া, অনেক মহিলা আরও এগিয়ে আসবে, তাই না? তো আমার এই সমস্ত পয়েন্ট হয়ে গেল যে লার্জার পার্ট ওয়ার্ক উইদাউট পে, এটা আমি লিখে দিলাম। ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট মহিলা হলে বেশি বেশি ডিমান্ড সৃষ্টি হবে, বেশি ট্যালেন্টগুলো আমরা পেতে পাবো, তাই না? এই সমস্ত লিখে নিলাম। তারপর কি বললাম, উইথ জেন্ডার ইকুয়ালিটি মেনি ট্যালেন্টেড উইমেন ক্যান লিভ ডিগনিফাইড লাইফ। দেখো ট্যালেন্ট কভার করে নিলাম, ডিগনিফাইড লাইফ, অ্যাডিং বুস্ট টু দ্য ইকোনমি, আর ইকোনমিও বুস্ট হবে। দিস উইল অলসো ইনক্রিজ দেয়ার শেয়ার টু দ্য ন্যাশনাল ইনকাম অ্যান্ড গ্রোথ। আর তাদের শেয়ার যে বেড়ে যাবে সেই পয়েন্টটা আমি অ্যাড করে নিলাম, মোর ওমেন। আর আচ্ছা দেখো এই পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা আমি অ্যাড করলাম সেটা আমি পরে এইখানে অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে? কীভাবে জয়েন করা যেতে পারে। দেখো গভর্নমেন্ট টুক এফোর্টস। এবার দেখো এখানে সবসময় এর সাথে চেষ্টা করো সবসময় নেগেটিভ না লিখে, যদি কোনো কিছু পজিটিভ থাকে, হ্যাঁ এটা ভালো হয়েছে, আরও ভালো হতে পারে, এরকম টাইপের একটা অ্যাটিটিউড দিয়ে লিখবার চেষ্টা করবে। তো দেখো গভর্নমেন্ট টুক এফোর্টস লাইক রিজার্ভিং সিটস ইন দ্য লোকাল গভর্নমেন্ট, মানে লোকাল গভর্নমেন্ট মানে পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটিতে, ইনক্লুডিং মোর ফিমেল অফিসার্স ইন অ্যাডমিনিস্ট্রেশন বোথ সিভিল অ্যান্ড মিলিটারি। মানে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বলতে সিভিল সার্ভিসেস বলো, বা যে গভর্নমেন্টের যে সমস্ত ব্রাঞ্চ আছে সেগুলো বলো, বা মিলিটারিতেও মহিলাদের বেশি বেশি ইনক্লুশন হচ্ছে, আমি বলছি কি হচ্ছে। অ্যান্ড প্রমোটিং ম্যাটার্নাল বেনিফিট ইন দ্য ফর্মাল সেক্টর। ফর্মাল সেক্টরে সেখানেও কিন্তু মহিলাদের বেনিফিট দেওয়ার কথা গভর্নমেন্ট কিন্তু এফোর্ট নিয়েছে এই সমস্ত করবার জন্য। ইয়েট তবু দের ইজ এ নিড ফর অ্যাওয়ারনেস অন দ্য প্রমোশন অফ জেন্ডার ইকুয়ালিটি বোথ ইন ফর্মাল অ্যান্ড ইনফর্মাল সেক্টর। তবু ফর্মাল সেক্টর ইনফর্মাল সেক্টর দুটোতেই কিন্তু মহিলাদের আরও বেশি ইনক্লুড করবার জন্য গভর্নমেন্টকে আরও একটু এফোর্ট দিতে হবে। কীভাবে এফোর্ট দিতে হবে? ইনফর্মাল সেক্টর কুড বি ইনসেন্টিভাইজ ফর দেয়ার ইনক্লুসিভনেস টুয়ার্ডস ফিমেল এমপ্লয়িজ ফর বেনিফিটস লাইক ফ্লেক্সিবল ওয়ার্কিং আওয়ার্স, অ্যাক্সেস টু দ্য আইসিটি। মানে মহিলাদেরকে যদি বেনিফিট দেওয়া হয়, কোনো ইনফর্মাল সেক্টর যদি বেনিফিট দেয়, তাহলে গভর্নমেন্ট তাদেরকে ইনসেন্টিভাইজ করতে পারে। মানে ধরো গভর্নমেন্ট এরকম কোনো জিনিস আনতে পারে যে তোমরা যদি বেশি বেশি মহিলা 50% যদি তোমাদের ওয়ার্কফোর্সে মহিলা থাকে, তাহলে হয়তো ট্যাক্স বেনিফিট দেবো। তো এরকম কিছু একটা ইনসেন্টিভাইজ করতে পারে, ঠিক আছে? উই অলসো নিড টু টিচ অ্যাবাউট জেন্ডার ইকুয়ালিটি ইন দি আর্লি এজ। কম বয়সেও বাচ্চাদেরকে যদি আমরা জেন্ডার ইকুয়ালিটির কথা বোঝাই, টু ইনকালকেট দ্য ভ্যালু, তাদের মনের মধ্যে যদি এই ভ্যালুগুলো চলে আসে ইন দ্য নিউ জেনারেশন কম বয়সেই। অ্যাজ মোর ওমেন পার্টিসিপেট ইন দ্য ইকোনমি, যেহেতু বেশি বেশি ইকোনমিতে যদি মহিলারা পার্টিসিপেট করে, তাহলে উইমেন উইল ফিল কমফর্টেবল টু জয়েন ইন দ্য ফিউচার। আরও পরবর্তীকালে আরও মহিলা কিন্তু জয়েন করতে ইচ্ছুক হবে। তাহলে মোটামুটি দেখো এই সমস্ত পয়েন্টগুলো আমি কভার করে নিলাম যে প্রাইভেট সেক্টরকে এনকারেজ করতে হবে কীভাবে না, ইনসেন্টিভাইজ করে। গভর্নমেন্ট সেক্টর ইনক্লুশন আরও একটু দরকার, অ্যাওয়ারনেস দরকার, ঠিক আছে? এনহ্যান্সিং আইসিটি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির প্রতি তাদের যে ইয়ে আছে অ্যাক্সেস বাড়ানো, এই সমস্ত করে দিলাম। আর বাচ্চাদেরকে ছোটোবেলা থেকে যে শিক্ষা দেওয়া জেন্ডার ইকুয়ালিটির ব্যাপার, সেই সমস্ত পয়েন্টও কভার হয়ে গেল। অলদো ইট ইজ টাইম টেকিং, এবার কনক্লুশনে সবসময় একটু পজিটিভ অ্যাটিটিউড দিয়ে শেষ করা ভালো, যে অলদো ইট ইজ টাইম টেকিং প্রসেস টু চেঞ্জ দ্য ট্রেডিশনাল মাইন্ডসেট। যদিও এই সমস্ত চিরাচরিত মানসিকতা চেঞ্জ করতে একটু সময় লাগবে। উইথ গভর্নমেন্ট সাপোর্ট অ্যান্ড পাবলিক অ্যাওয়ারনেস অ্যালং উইথ পার্টিসিপেশন, আবার পার্টিসিপেশন, আমরা নিজেরা যদি পার্টিসিপেট করি, মানে আমাদের নিজের সার্কেলে যতটুকু আছে তাদেরকে যদি অ্যাওয়ার করবার চেষ্টা করি, আর গভর্নমেন্টেরও যদি সাপোর্ট থাকে, তাহলে উই ক্যান মেক এ জেন্ডার নিউট্রাল, ইকুয়াল অ্যান্ড জাস্ট সোসাইটি, ঠিক আছে? এটা এই হবে একটা জেন্ডার নিউট্রাল আমরা সোসাইটি গড়ে তোলবার চেষ্টা করতে পারি। তো দেখো মোটামুটি একটা ফ্লো আছে। আমি বলছি না দিস ইজ দ্য বেস্ট এসে দ্যাট কুড বি রিটেন অন দিস সাবজেক্ট, এরকম আমি বলছি না। কিন্তু যারা দেখো একদমই স্টার্ট করতে পারছো না, তারা ফ্লো হিসাবে সুন্দর করে একটা লিখতে পারো। দেখো আমি লিখেছি এটা মোটামুটি 300 ওয়ার্ডস ক্রস করে গেছে, কিন্তু চেষ্টা করো সবসময় যে 200-250-র মধ্যে থাকবার। আর যত কম্প্যাক্ট হবে তত ভালো। এই যে লেখা, এটাকেও আরও কম্প্যাক্ট করা যেতে পারে বসলে, ঠিক আছে? কিন্তু যেহেতু টপিক আরও দূরে চলে যাবে, তো এরকম দেখো যে কোনো টপিকে যখন তোমরা লিখবে, তখন যদি এইভাবে একটু লিখবার চেষ্টা করো, আশা করছি তোমাদের অনেক হেল্প হবে। ফ্লো মেনটেন থাকবে, সমস্ত পয়েন্টস তোমরা কিন্তু কভার করে নিতে পারবে। তো আশা করছি দিস উইল বি হেল্পফুল। পরের যে সমস্ত টপিকগুলো দেওয়া হবে ওগুলোতে তোমরা চেষ্টা করো লিখবার। আশা করি সবাই ইমপ্রুভ হবে অ্যান্ড এভরিবডি উইল গেট সাকসেস। তো থ্যাংক ইউ সো মাচ।